বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের দেশে একটা ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, বিনিয়োগ সম্মেলন, ভুয়া একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে। এটা নিয়ে কিছু কথা বলবো, আরও আনুষঙ্গিক আর জরুরি কিছু বিষয় আছে সেগুলো নিয়ে। তার আগে আমি একটু বলতে চাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে যে গত পরশুদিন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশ শুধু না, সম্ভবত এটা বিশ্বের নজিরবিহীন যে একসাথে ৮০ জন প্র্যাকটিসিং লয়ার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে। গত পরশুদিন এই ঘটনা বাংলাদেশে ঘটেছে। যারা এই ধরনের ঘটনা নজিরবিহীন যারা হাজির হয়েছেন, তারা হাইকোর্টের থেকে জামিন নিয়েছেন। নিয়মটা হলো, হাইকোর্ট যদি কাউকে 4 সপ্তাহ, 6 সপ্তাহ বা 8 সপ্তাহ জামিন দেয়, আগাম জামিন, সেই জামিনের পরে লোয়ার কোর্টে গিয়ে দাঁড়ালে উচ্চ আদালতের ওই জামিনের কন্টিনিউশনটা করে সম্মানার্থে। এটা রেওয়াজ, এটা কোনো আইন না, বাট এটা রেওয়াজ, এটা হয়ে আসছে দীর্ঘদিন পর্যন্ত। কিন্তু এখন এই তথাকথিত বিচার বিভাগের স্বাধীনতার সময় আমাদের প্রধান বিচারপতি তো টই টই করে সারা দেশে ঘুরতেছে আর ওনার অমর বাণী প্রচার করতেছে। উনি একটা কথাও বলে নাই, উনি কোনো ব্যবস্থা নেই। এর আগেও এরকম ঘটনা ঘটেছে ভোলায়। ভোলা জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বলতে সহসভাপতি, অন্যান্য সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, এরকম লেভেলের 16 জন হাইকোর্ট থেকে জামিন নিয়ে আদালতে, স্থানীয় আদালতে, ভোলা আদালতে দাঁড়িয়েছে, জামিন বাতিল করে দিয়েছে। একজনকে দিয়ে বাকি সব জামিন বাতিল করে কারাগারে দিয়েছে। গত পরশুদিনও একই ঘটনা করল। ওখানেও যাদের জামিন বাতিল করেছে, সেখানে লিঙ্কন, জিন্নাহ সহ তারা ওই পুলিশের হাত করা পরা অবস্থায় তারা বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছে, জয় বাংলার স্লোগান দিয়েছে, শেখ হাসিনার স্লোগান দিয়েছে। পরশুদিন আমাদের একটা ছেলে, ছোট ভাই, সেও পুলিশের আটক অবস্থার মধ্যেও জয় বাংলার স্লোগান, বঙ্গবন্ধুর স্লোগান, শেখ হাসিনার স্লোগান দিচ্ছে। তার নাম হলো খায়ের শিকদার। এরা, এদেরকে জেলে রাখুক আর যাই করুক, আওয়ামী লীগের যে কোটি কোটি, এরা তো এখন ধৈর্য ধরে বসে আছে। নেত্রী যদি বলে যে তোমরা জেলে যাও, সব জেলে জায়গা দেওয়ার জায়গা থাকবে না। আর কখন রাস্তায় নামবে সেটা তো নেত্রী যখন নির্দেশ দিবে নিয়ে। কিন্তু এই যে বিচার বিভাগের প্রতি যেই এতদিন পর্যন্ত বলে আসছে আওয়ামী লীগের নাকি পকেটের মধ্যে বিচার বিভাগ, আর এদের তো হলো লাঠির সাথে উঠে বসে বিচার বিভাগ। যে নজিরবিহীন ঘটনা ঘটল, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সকল রাজবন্দীর আশু মুক্তি কামনা করছি। আপনারা জানেন, খুব ডাক ঢোল পিটিয়ে ঢাকায় এখন একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে। এ যেন মানে কিছু কিছু কাজ আছে আপনার, ওইটা একটা সময়ে করতে হয়, উপযুক্ত সময়ে করতে হয়, সঠিক সময়ে করতে হয়। বিনিয়োগকারীকে আকৃষ্ট করবে যেই দেশে, সেই দেশের পরিস্থিতিটা তো দেখতে হবে আগে। সেই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, রাজনৈতিক অবস্থা কেমন, আইন শৃঙ্খলা অবস্থা কেমন। কোনো বিনিয়োগকারী কোনো দেশে বিনিয়োগ করতে গেলে, বিদেশে বিনিয়োগ করতে গেলে এই 3টা পরিস্থিতিকে সর্বাগ্রে বিবেচনা করে। তো আমাদের এই যে একটা সবচেয়ে ইতিহাসের সবচেয়ে খারাপ যে সময় যাচ্ছে এই 3টা ক্যাটাগরিতে, তার মধ্যে তারা বিনিয়োগ সামিট আয়োজন করেছে।
এর উদ্দেশ্য ভিন্ন। এর উদ্দেশ্য হলো মানুষকে দেখানো। ইউনূস সাহেবের কাজ হইল তো শো বিজনেস, মানুষকে দেখাবে। কি হইলো সেটা তো বড় কথা না, বড় কথা হলো মানুষকে দেখাবে। অনুষ্ঠানের ফুলঝুরি, কথার ফুলঝুরি, এগুলো দিয়ে মানুষকে বশীভূত করার চেষ্টা, হিপনোটাইজ করার চেষ্টা। এবং এতে অনেক মানুষ তাই করতেছে। আমরা দেখতেছি তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে, বা লোকজন বেশ শনৈ শনৈ খুব ভালো করতেছে নাকি। দেশের তো 12টার পর 13টা বাজে শেষ করছে, এখন দেশ নাকি ভালো করতেছে। তো এই যে ডাকডোল পিটায় বিনিয়োগ সম্মেলন করলো, দেখেন ইলন মাস্ক ট্রাম্প জেতার পরপরই যখন দেখলো যে ইলন মাস্ক, তার সাথে যোগাযোগ করলো, করে ঘোষণা দিল যে এই সম্মেলনে ইলন মাস্ক আসবে। তারপর তো আর খবর নাই। তারপরে ইলন মাস্কের সাথে একবার কথা হয়েছিল স্টারলিংক নিয়ে, সেটাও 2 নম্বরই কাজের উদ্দেশ্যে, যে এটার মাধ্যমে ট্রাম্পের নাগাল পাওয়া যায় কিনা, সেটা তো আর হয় নাই। তো স্টারলিংক আছে সে ব্যাপারে বলতেছি। তো তখন আবার ঘোষণা দিচ্ছে যে ইলন মাস্ক এই এপ্রিলের যে সম্মেলন হবে সেখানে ইলন মাস্ক থাকবে। এটা নিয়ে তো বিরাট ব্রেকিং নিউজ, সর্বশেষ নিউজ, টক শো। তারপর তার তো কেনা বা পেইড ইউটিউবার আছে, ফেসবুকার আছে, তারা তো খুব প্রচার করলো। তো কোথায় ইলন মাস্ক? কেউ কি একটা এক্সপ্লানেশন দিছে যে আমরা তো বলছিলাম ইলন মাস্ক আসবে, ইলন মাস্কের পেটের ব্যথা বা মাথা ব্যথা এই জন্য আসতে পারেনি, বলছে এর ধরনের কোনো অজুহাত দিছে? তাও তো দিল না, প্রয়োজনই মনে করে নাই। যে আমরা যে একটা কথা প্রকাশ করছিলাম বা প্রচার করছিলাম সেটা যে হয় নাই, এটার জন্য যে একটা ব্যাখ্যা দেওয়ার দরকার, তারাকে জনগণ মনে করে না। তাদের হলো যে জঙ্গি, তারপরে উগ্রবাদী লোকজন, তারপরে তো আছে বিএনপি জামাত, তারপরে ছাত্র কারা কারা আছে, পুরো একটা সিন্ডিকেট তো আছেই। তো সাধারণ জনগণকে বা অন্য পক্ষকে জবাবদিহি করা তো তাদের কোনো প্রয়োজন নাই। তারপরে স্টারলিংকের কথা বলতেছিলাম, উনি তো আনলো পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ টেলিফোন সিস্টেম, এটা হলো স্টারলিংক। তো উনি তো ঘটা করে স্টারলিংক আনলো, এনে দিল কয়জনে। এখন উনি করবে কি? ফোর্স সেল করবে। যে বিভিন্ন সরকারি সংস্থা, বিভিন্ন ব্যবসায়ীরা যতক্ষণ পর্যন্ত চেয়ার আছে, তার তো একটা ক্ষমতা আছে। যে সমস্ত ব্যবসায়ীদের বা বিভিন্ন সংস্থা আছে, তারা তাকে খুশি করার জন্য সবাই নিবে, খরচটা তো বেড়ে গেল, সেটা অন্য কথা। মজার কথা হচ্ছে, এই কিছুদিন আগে চায়না অলরেডি ইন্ট্রোডিউস করে ফেলছে বেজলিংক, যেটা এই স্টারলিংকের থেকে 10 গুণ স্পিড বেশি, এবং 1/3, 3 ভাগের এই খরচ যায় এদের, তার 3 ভাগের 1 ভাগ হলো খরচ তার। তো আমার তো মনে হয় না উনি সেটাকে ঢুকতে দিবে বাংলাদেশে। কারণ ওনার চায়না যাওয়ার আগে হুয়াইতে যাওয়ার একটা প্ল্যান ছিল, ঘোষণাও করছে এখান থেকে, কিন্তু চায়না যায় আর হুয়াইতে যাওয়ার সাহস করে নাই। কারণ জানে যে হুয়াইও আমেরিকাতে, কানাডাতে এবং পশ্চিমে এটা নিষিদ্ধ। বাট চায়নার সবচেয়ে বড় টেলিফোন কোম্পানি, মোবাইল টেলিফোন কোম্পানি, সে সেখানে যায় নাই, ওই সাহস এখনো হয়নি। তো এখন চায়নাকে সে ইয়ে করবে, বাধা দিবে আসতে, তাহলে তো চায়নার সাথে তার সম্পর্কে যেমন যে পিরিত দেখাচ্ছে, এই পিরিত তো আর থাকবে না। দেখা যাক সামনে 2 দিন পর, কয়েকদিন পরে কি অবস্থা হয়, সে ঢুকতে দেয় কিনা। এই যে বিনিয়োগ সম্মেলনটা করলো, দেখেন এই সম্মেলন করার আগে গত 4, 5, 7 দিন, 8 দিন, 10 দিন আগের থেকে প্রচারণা শুরু করছে। 70টা দেশের 2300 প্রতিনিধি আসবে। তারপরে প্রতিনিধিরা শেষ হয়ে গেল, প্রচার করলো 50টা দেশের প্রতিনিধি আসবে, বিনিয়োগকারী আসবে। তারপর আবার প্রচার করলো 40টা দেশের প্রতিনিধি আসবে, 500-র মতো, 40টা দেশের 500-র মতো প্রতিনিধি আসবে। বাস্তবে আমাদের পুরনো ইনভেস্টর যারা চায়না এবং কোরিয়াতে, সাউথ কোরিয়াতে, এদেরকে পুশ করে, রিকোয়েস্ট করে, এদেরই কিছু লোকজন যারা আসি করতেছে, অলরেডি অ্যাপ্লাই করছে, এই ধরনের লোকজন আইসা এখানে বড় জোর কত হবে, 60-70 জন লোক হবে এখানে আসছে, বা 80 জন লোক বা 100 জন হবে, সব মিলে বিভিন্ন নিম্ন স্তরের কর্মচারী অমুক সব মিলিয়ে।
একটা এক্সাম্পল দিচ্ছি। আগামীকাল বুধবার, হ্যাঁ আগামীকালকে ইউনূস সাহেব দক্ষিণ কোরিয়া এবং চায়না এই দুই দেশের কয়েকজন ব্যবসায়ীর সাথে ব্রেকফাস্ট করবে, সকাল নাস্তা করবে। তো তার মানে হলে দুই দেশের বাইরে আর কেউ আসে নাই। পৃথিবীতে আরো অনেক দেশ আছে, পশ্চিমারা কেউ আসে নাই। যদি আসতো তাহলে তো তাদেরকে ইনক্লুড করতো নাস্তায়। যারা আসছে তাদেরকে বাদ দিয়ে শুধু দুই দেশের সাথে করবে, তারা মাইন্ড করবে? সেটা তো আর হবে না। এইমাত্র দুইটা দেশের কয়েকজন ব্যবসায়ীরা নিয়ে তারা এবং সবাই পুরানো, অলরেডি এখানে ইনভেস্ট করা এবং অন্যান্যদের সাথে লিঙ্কড। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই দুই দেশকে ব্যালেন্স করে, কেন চায়নার সাথে ইন্ডিয়ার ব্যালেন্স করতে হবে, দক্ষিণ কোরিয়ার সাথে জাপানের ব্যালেন্স করতে হবে। এই দুই চায়না এবং ইন্ডিয়াকে ব্যালেন্স করা হয়েছে। সেইভাবেই তারা এখানে ইনভেস্টমেন্ট করতেছে। একে দুইটা দিলে একে একটা দেওয়া, একে দুইটা দিলে একে একটা দেওয়া, ব্যালেন্স করে সেইভাবে ম্যানেজ করা হয়েছে। যেহেতু তারা দুইজনকে আমাদের দরকার। ওইদিকে ফার ইস্টে গিয়ে আমাদের জাপান হলো আমাদের সবচেয়ে বড় ইনভেস্টর এবং সবচেয়ে বড় মানে বন্ধু রাষ্ট্র, ইন্ডিয়ার পরে, এশিয়ার পরে। তো তাদের কোনো রাজনীতির কোনো কিছু নাই। তাদের হলো যে আমি ইনভেস্ট করব, আমার টাকা উঠে নিয়ে আসবো। তো এখন দক্ষিণ কোরিয়াও আমাদের কাছে আসতেছে, তাদেরকেও প্রধানমন্ত্রী ম্যানেজ করে তাদেরকে অনেক কাজ দেওয়া হয়েছে, অনেকগুলো ইস্যুতে অনেক কাজ। তারা খুব হ্যাপি। রেল সেক্টরে, এই ইয়েতে, বিভিন্ন রাস্তায়, বিভিন্নভাবে তাদেরকে অনেকভাবে, তাদের তো কোরিয়ান ইপিজেটই আছে আমাদের এখানে, একদম ডেডিকেটেড কোরিয়ান ইপিজেট আছে। এই ঘুরতে নিয়ে গেছে সেগুলি দেখানোর জন্য। মিরেশ্বরাইতে কোরিয়ান ইপিজেট আছে। তারপরে এরা যে দেখতে নিয়ে গেছে ওই শেখ হাসিনার করা সেই এই চাইনিজ অ্যানোয়ারাতে চাইনিজ এপিজেড, সেখানেই তো নিয়ে গেছে, সেগুলি তো দেখাইতে গেছে স্যাম্পল। এই দেখো আমরা এত সুন্দর সুন্দর করছি। তো এরা হলো এই মানুষকে ক্যামোফ্লেজ করে কিছু দেখাইয়া ভুলাইয়া রাখা। তো এই যে লাজ লজ্জাহীন, কিছুই করতে পারলো না, কোনো ইনভেস্টমেন্ট নেই। গেছে নাসার সাথে চুক্তি করছে। আজকে একটু আগে দেখলাম নাসার সাথে কি চুক্তি, ওই যে নাসার সেখানে যা গবেষণা করবে আমাদের, খুব ভালো কথা, এটা তো খুবই ভালো কথা, এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো। নাসার সাথে যে গবেষণা করবে, এই হলো তাদের অ্যাচিভমেন্ট, এই হলো তাদের কীর্তিকলাপ। বিনিয়োগ হয় সেই দেশে, পিসফুল দেশে। এটা একটা বার্নিং। এই বিনিয়োগ সম্মেলন চলাকালীন কালকে তারা যে তাণ্ডব দেখলো, জঙ্গিরা, দস্যুরা যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলি লুট করছে, আগুন দিছে, ভাঙচুর করছে, এরপরে এই দেশে বিনিয়োগকারী আসবে অন্তত ইউনূস থাকা অবস্থায়, যার কোনো কন্ট্রোল নাই, তার লোকরা এগুলি করছে, বাইরের লোক তো এসে করে নেই। তার লোকরাই করছে এগুলি, পুলিশ ধারে কাছেও ছিল না। পরে সেনাবাহিনী দিয়ে একটা জায়গায় জায়গা করছে, ইচ্ছা মতো লুটতরাজ করছে, সব নিয়ে গেছে খুলে। এইগুলো দেখার পরে বিনিয়োগকারী এই দেশে বিনিয়োগ করবে কি জানি, দেখা যাক। সেরকম কোনো তো আভাস নাই। এর চেয়ে বড় অনুষ্ঠান হয় এই যে গার্মেন্টস এর ব্যাট এক্সপো হয়, শত শত মানে বিনিয়োগকারী আসে, হাজার হাজার বিনিয়োগকারী আসে, প্রায় 70-80টা দেশ থেকে প্রতিনিধি আসে। সেটা বিনিয়োগকারী না, তারা বায়ার। এটা একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, বিনিয়োগ এক জিনিস, বাইং এক জিনিস, সেটা আলাদা। কিন্তু আমি বলতেছি আসার যে পরিবেশটা, এখানে আমাদের লেদার এক্সপো হয়, এখানে আমাদের এগ্রিকালচার এক্সপো হয়, এখানে আমার ফার্মাসিউটিক্যাল এক্সপো এক্সিবিশন হয়, কত বাইরের থেকে লোক আসে, কত জমজমাট। আর এখানে ফালতু একটা বসায় রাখছে, আবার প্রমোশন দিয়ে প্রতিমন্ত্রী বানাইছে গতকালকে। এইসব ফালতু কাজগুলি করার জন্য, এই সমস্ত মানে শো বিজনেস করার জন্য এগুলি করা হয়েছে। দেখেন ইউনূস সাহেব একটা চিঠি দিছে, যেটা আমরা দেখেছি, ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে একটা চিঠি লিখছে। যদিও অন্যরা সবাই টেলিফোনে দেখে, ইন পার্সন দেখা করে এগুলি ব্যবস্থা, যেমন ইসরায়েলের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অলরেডি গতকালকে দেখা করে গেছে, এরকম সিরিয়াল দেওয়া আছে, এই প্রতিদিনই যাবে এগুলি নেগোসিয়েট করবে। ওনার তো আর ওখানে যাওয়ার রাস্তা নাই, দিস ইজ চিঠি।
পরশুদিন বাণিজ্য উপদেষ্টা আরেকটা আউট, সে গেছে আমেরিকান চার্জ অ্যাফেয়ার্সের সাথে বৈঠক করতে। পরিস্থিতি বোঝার জন্য কি করবে, আমেরিকান রাষ্ট্রদূত স্পষ্ট বলে দিয়েছে যেটা ঘোষণা করা হয়েছে এটার থেকে নড়চড় হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নেই, এটা ইন প্লেস থাকবে। বাট ট্রাম্প বলছে যে আমি তার সাথে নেগোসিয়েশন করব যে আগ্রহী এবং যে আমার লাইট মাইন্ডেড, আমার ব্যাপারটা বুঝে এবং তারটাও আমি বুঝবো। তো তারপরেও উনি জানলো যে এখানে কোনো ছাড় দেওয়া হবে না, তো উনি কেন চিঠি দিতে গেল? এটা তো আরো বিপরীত হবে। কেন বিপরীত হবে? ওনার যে চিঠির ভাষা আমি দেখলাম, আমি যা বুঝলাম, এটা যে কেউ দেখলে তার মেজাজ খারাপ হবে এটা পড়লে। আমি নিশ্চিত যে উনি আমাদের জন্য, ওনারা তো যাই করে একটা ডোমেস্টিক অডিয়েন্সের জন্য একটা জিনিস প্রকাশ করে, আর ইন্টারন্যাশনাল যাত্রা তার জন্য আর একটা সিক্রেট করে। এরা ইন্ডিয়ান বেলায় দেখেছি, আমরা অন্যান্য বেলায় দেখেছি, তারা একই কাজ করে। ওই যে ডাস্টবিন শফিক আছে, ওর একটা ভার্সন আছে, ও ওইটা দেয়। তো এই যে চিঠিটা লিখলো, যে চিঠিটা আমি দেখলাম ওনাদের পেজেই দেখছি, আমার নামে পত্রিকাটা বলতেছি, ওখানে যে ওয়েব পেজ আছে চিফ অ্যাডভাইজার যে ইয়েটা ইউনিসেফের যে ওয়েব পেজ, সেখানে যেটা ইয়ে করছে সেটা কিন্তু খসড়া দিয়েছে, অরিজিনালটা দেয় নাই। ওখানে আবার বাংলা ইংরেজি মিলাই আছে। তো যার জন্যে মূল কপিটা মানে ইয়েটা কন্টেন্টটা ইংরেজি, কিন্তু আবার কিছু কিছু বাংলা টাংলা এগুলি মিলাইছে, মানে হলো যে পাবলিককে বোঝানোর জন্য এটা এরকম হবে, ওইটা ওই ছিল, এটা এরকম। তো সেখানে যে কথাগুলো বলা হয়েছে আমি নিশ্চিত যেটা হলো বাংলাদেশকে বোঝানোর, মানুষের বোঝানোর জন্য যে আমরা এইটা লিখতেছি, এইটা সে লিখবে না ওখানে। এটা লিখলে ট্রাম্প এটা পড়লে তার মেজাজ আরো খারাপ হবে, এটা ধারে কাছেও যাবে না। সো ওইটার জন্য গোপনে আরো কিছু অন্য কিছু লিখবে, এটা আমি নিচ্ছি। আচ্ছা, এই চিঠিটা যদি ধরে নিলাম যে এটাই সত্য, ওইটা হলো আমার চিন্তা হিসাব যে উনি সেটা পাঠাবেন, এইটা যেটা আমরা দেখলাম সেটা পাঠাবে না। কেন পাঠাবে না? প্রথম কথা হলো উনি জানে যে এটা চেঞ্জ হবে না। তারপরে উনি 3 মাসের জন্য ইয়ে করলো, আবেদন করলো যে 3 মাস স্থগিত। আচ্ছা, গেল, করতেই পারে। তারপর উনি উল্লেখ করলো যে ফেব্রুয়ারি মাস থেকে এটা নিয়ে নাকি সে চেষ্টা করছে। আমরা কোনোদিন শুনি নাই যে ট্রাম্প প্রশাসনের সাথে এটা নিয়ে এই ট্যাক্সেশন নিয়ে কোনো কথা হয়েছে, বা কারণ উনি কিছু করলে তো সেটা আগে বোমের মতো আওয়াজ করে, ছোট্ট একটা কিছু করলে আওয়াজ দিবে আগে যে আমি এটা করতেছি, হোক আর না হোক। পাবলিক তো ঘটনার পর ঘটনা ঘটতেছে, একটা আসতেছে, একটা চাপা পড়তেছে, যার জন্য মানুষ এত খবর নেয় না যে কোনটার থেকে কি হবে। তো উনি যদি ওখানে উল্লেখ করছে, তো তাদের প্রশ্ন হবে এখন, তুমি ফেব্রুয়ারির থেকে যদি আমাদের সাথে যোগাযোগ করে থাকো, তাদের যে নেগোসিয়েটর, তার মানে ট্রাম্প এটা নিয়ে মাথা ঘামাবে না, তাদের যে নেগোসিয়েটর আছে যারা এটা ডিল করে বাণিজ্য মন্ত্রণালয় ওদের, তারা বলবে যে তুমি ফেব্রুয়ারি পর্যন্ত বৈশাখ, তুমি আজকে যে কথা বলতেছো সেই কথা কেন তখন বলো নাই? এটা যৌক্তিক কি অযৌক্তিক পরের কথা, তখন কেন এগুলি বলো নাই? এখন কেন নতুন করে বলতেছো যে আমি 100 প্রোডাক্টে ডিউটি ফ্রি করে দেব, আমি বেশি তুলা আনবো, আমি বেশি সয়াবিন আনবো, আমি এলএনজি কিনবো, আমি আরো বেশি স্ক্র্যাপ কিনবো, এইসব করবো? এগুলি তখন বলতা, তার তো বলে নাই। তখন মনে করছে ট্রাম্প মনে হয় এগুলি করবে না, কথার কথা বলতেছে, মনে করছে কানাডাকে নিয়ে নিবে, বলছে প্রভিন্স বানাবে, ওই টাইপেরই কিছু। কিন্তু তারা তো দেখলো যে কানাডার উপরে 25% ইম্পোজ করলো, মেক্সিকোর উপরে 25% ইম্পোজ করলো, ইট ইজ ইন প্লেস নাও। তো তারপরে তো তাদের হুঁশিয়ার হওয়া উচিত ছিল যে না, তার ডান হাত বা হাতেরই সে যখন করছে, তাহলে তো সে নিশ্চয়ই বাইরের দিকে আসবে, চায়নাকে হয়তো করবে, কিন্তু ওনার ধারণা হলো না আমাদের উপরে আসবে না। তো এখন বলতেছে আমরা ফেব্রুয়ারি থেকে কথা বলতেছি, এখন এই লোভ দেখাচ্ছে। লোভ দেখে কি হবে? এইসব লোভ দেখে তো ইম্পোর্টটা করবে কি? সরকার তো আর ইম্পোর্ট করবে না। সরকার ইম্পোর্ট করলে করবে এলএনজি। আমি কালকে বলেছি এলএনজির ব্যাপারটা, যে এলএনজি আমেরিকার থেকে আমাদের সবসময় কেনা যাবে না। অনেক সময় একটা চান্স আসে, ওখানে হয়তো আমি 2 জাহাজ এলএনজি কিনলাম, সেটা আলাদা। কিন্তু আপনি কন্টিনিউয়াস যাবেন,
সেখানে আপনাকে ডাবল দাম দিতে হবে। আপনি ডাবল দাম দিলে আমার বিদ্যুতের কস্ট বাড়বে, ইন্ডাস্ট্রিয়াল কস্ট বাড়বে, পরিবহনের কস্ট বাড়বে। ইউ ক্যান নট ডু দ্যাট। আপনার এখানে আপনি 50 টাকা সেভ করতে যায় আপনি এখানে 2000 টাকা লস দিতে হবে। আপনি বলতেছেন ওখানে যে আমরা তুলার জন্য ডেডিকেটেড ওয়্যার হাউস করবো, আবার যে সমস্ত এক্সামিন করার জন্য যে প্রসিডিউর আছে সেটা বাদ দেবো। আপনি এটা করতে পারেন না, এটা কোনো অবস্থাতেই করতে পারেন না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি ইম্পোর্ট করি $8.5 বিলিয়ন আমেরিকার থেকে, আর $42.5 বিলিয়ন আমি ইম্পোর্ট করি ইউরোপ এবং আদার কান্ট্রিজ থেকে। আমি আজকে যে এক্সট্রা সুবিধা আমি আমেরিকাতে দিতে যাব, সেম সুবিধা অন্য দেশগুলি চাইবে, নাইলে তারা আবার বিগড়ে যাবে। তো ইউ মাস্ট বি কেয়ারফুল। আপনার তো এগুলি মাথায় ঢুকতেছে না। আপনি বলে দিলেন ঠেলার চোটে যে আমি সব করে দেবো। আপনি এখানে সব করলে, আপনি এখানে 10টা দোকান আছে এখানে, আপনি এক দোকানে যদি আমি দেখি যে এই দোকানে আমাকে সুবিধা দেয় আর দোকানে আমাকে দেয় না, ওয়াই শুড আই গো দেয়ার? কারোর সাথে তো আমার ইয়ের সম্পর্ক না, ব্লাড রিলেশন না, যে না ঠিক আছে 2 টাকা আমার লস হলো আমি আমার বাইরের থেকে বা আমার মনের থেকে কিনি। ব্যাপারটা তো তা না, দিস ইজ এ বিজনেস। তো ইউরোপ যখন বলবে যে তুমি আমাকে $45 বিলিয়ন এক্সপোর্ট করো, আর তুমি ওখানে $7.5 বিলিয়ন এক্সপোর্ট করতে যে তুমি এই সুবিধা দাও, আমাকে একই সুবিধা দিতে হবে, তখন আপনি কি করবেন? তখন তো আপনার ইউরোপের 12.5% জিএসপি আছে, সেটাও যাবে। এত সহজ। মানুষের ধোকা দেন আপনি, 900 বুঝেন, আর এইভাবে ডিল করতে পারবেন। তারপরে সয়াবিন, তুলা, এসব স্ক্র্যাপ, এগুলি তো ব্যবসায়ীরা আনে। আপনি ব্যবসায়ীকে বলতে পারবেন যে তোমার লস হলো, তুমি আনতে হবে? কিভাবে আপনি বলবেন এটা? আমি যদি তুলা আনি, আমি যদি দেখি ইন্ডিয়ার থেকে আমি 1 টাকায় তুলা পাইতেছি, আমাকে আমেরিকা থেকে তুলা আনতে হইব 1.5 টাকায়, আমি কেন আমেরিকা থেকে তুলা আনবো? আমি তাহলে তো আমার গার্মেন্টস আমার কেউ কিনবেই না। বলে দিল। আজকে ফাইন্যান্স অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব বলছে আমরা লাভ লোকসান মিলে আমরা ভালো অবস্থায় থাকবো। আল্লাহ মাহবুদ, এরা কোথায় আছে, কিভাবে এরা এগুলি চিন্তা করে এগুলি করে? দেখেন, এরা ক্ষতিটা কিভাবে করে। পল রবিন ক্রুগম্যান এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, আমেরিকারই, খুব উচ্চমানের অর্থনীতিবিদ, নো ডাউট অ্যাবাউট ইট, MIT থেকে ডক্টরেট করা। তারপর সে, বাট আমি ধারণা করি সে একটা নিউ ইয়র্ক টাইমসে একটা আর্টিকেল লিখছে বা একটা সাক্ষাৎকারের মতো দিচ্ছে, সেখানে বাংলাদেশের গার্মেন্টসে ট্যাক্স বসানো এটা ট্রাম্পের ঠিক হয়নি। কে বলছে? যে ইকোনমিস্ট, নোবেল লরিয়েট ইকোনমিস্ট বলছে। আমি নিশ্চিত যে তার সাথে এই ইউনুস সাহেবের সাথে একটা পার্সোনাল রিলেশন আছে, তা তো থাকতেই পারে, এবং সে তাকে ইনফ্লুয়েন্স করছে যে তুমি একটা কিছু লেখো বাংলাদেশের পক্ষে। এটা যে কতটা ক্ষতিকর আমি বলতেছি কেন। কোনো একটা ব্যক্তি গার্মেন্টস তো আমেরিকা বা শুধু বাংলাদেশ থেকে নেয় না, সারা পৃথিবী থেকে সে নেয়। তো সেখানে বাংলাদেশে শুধু সুবিধা দিবে আর কাউকে দিবে না, এটা তো হতে পারে না। এটা তো একটা পলিসি, গভর্নমেন্টের পলিসি হবে না। হতে পারে সে আমি এটা করবো না, এটা আমার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমি এটা করতে পারি, সেটা আলাদা। কিন্তু যখন ইম্পোজ হয়ে গেছে তখন সেটা উইথড্র করবে কিভাবে? সেটা কিছু গ্রাউন্ড থাকতে হবে, যেটা অন্যদের সাথে নাই, বা সেটা সেই কনসিডারেশনটা করা যাবে না। তো এই ভদ্রলোক আর্টিকেল লিখছে, কিন্তু এই ভদ্রলোকের আইডেন্টিটিটা কি? ইজ এ সিরিয়াস ক্রিটিক অফ ট্রাম্প। কিছু কিছু আছে না, যেমন আমি এই পত্রিকা এই লেখকরে বা এই সাংবাদিককে আমি পছন্দ করি না নানান কারণে, এবং সে আমার বিপক্ষে সারাক্ষণ পার্সোনাল অ্যাটাক করে লেখে। তো ওই সাংবাদিক যদি কারো পক্ষ হয়ে কিছু লিখে, তাহলে তো ওই জিনিসটা এমনি বাতিল প্রথম হয়ে যাবে। ও লেখছে তখন। তো এই যে পল গ্রেগম্যান যে লিখলো বাংলাদেশের পক্ষে, এটা হিতে বিপরীত হবে। এমনিতে হইল সে ট্রাম্পের বড় একজন ক্রিটিক, এটা
দেখলে এটা তো দেখবে, ট্রাম্প তো নিউ ইয়র্ক টাইমস পড়ে স্বাভাবিকভাবে, প্রথমেই পড়ে নিউ ইয়র্ক টাইমস বা তো সেটা বললো। এবং ইউনূস সাহেব যেটা করছে আমার কোনো রকমের সন্দেহ নেই, এরা এরকমই করে। খালেদা জিয়া সেই 2013 সালে নিউ ইয়র্ক ওয়াশিংটন টাইমসে 30শে জানুয়ারি 2013 ওয়াশিংটন টাইমসে উনি একটা নিবন্ধ লিখছে, কাউকে দিয়ে লেখাইতে যাই সেটা অন্য কথা, বাট ওনার নামে গেছে এটা। সেখানে উনি বাংলাদেশ থেকে জিএসপি সুবিধা প্রত্যাহারের জন্য মার্কিন সরকারকে অনুরোধ করছে, এবং এটার পিছনে ইউনূস ছিল। এই ইউনূস সেন্টার থেকে এগুলি করা হয়েছে, এবং তার কিছুদিন পরেই পদ্মা সেতুতে এই যাতে আর্থিক সুবিধাটা না দেয়, লোনটা না দেয়, সেটার তখনই করছে। তো এটা একটা কোইন্সিডেন্স, বাট এটা কোঅর্ডিনেটেড। ঠিক জুন মাসে, জানুয়ারি মাসের 30 তারিখে বললো, জুন মাসে গিয়ে আমাদের কিছু আইটেমের উপর আমাদের জিএসপি প্রত্যাহার করে নিল। খুব বেশি আর্থিক ক্ষতি না, একটা অংশ ক্ষতি হয়েছে, অন্তত 5-6% আমাদের আমেরিকান এক্সপোর্টে ক্ষতি হয়েছে। বাট তার চেয়ে বড় হলো রিপুটেশনের প্রবলেম। আমেরিকার মতো কেউ দেশ যদি কাউকে স্যাংশন দেয়, কারো জিএসপি কোনো পানিশমেন্ট কোনো দেয়, এটা তার আবার একটা সার্কেল আছে, ইন্টারন্যাশনাল সার্কেল আছে, তার ভক্ত, তারা এটাকে ফলো করে এবং তাকে খুশি রাখার জন্য তারাও কিছু মেজার নেয়, তারাও জিনিসগুলিকে কনসাইজ করে ফেলে। তো খালেদা জিয়া কি কাজ করছে, তাদের কাছে দেশের স্বার্থ বড় না। এই যে আজকে যে দেশের এই অবস্থা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচলিত যে কি হচ্ছে, এরা কিভাবে হ্যান্ডেল করতেছে। এখন কি সে আগুনে ঘি ঢালবে কোনোদিনও, যে না ঠিক আছে ইউনূসের সাথে কোনো নেগোসিয়েশন করা দরকার নাই, ইন্ডিয়ানদেরকে ইনফ্লুয়েন্স করবে যে ওদেরকে বলো যে ইউনূসের সাথে কোনো নেগোসিয়েশন দরকার নেই, একটু হোক, মানে শিক্ষা হোক, তাহলে ইউনূসের সাথে নেগোসিয়েশন করলে এটা ঠিক হয়ে গেলে তাহলে তো মানে ইউনূসের একটা ভালো রেজাল্ট আসবে, এটা যাতে না হয়। শেখ হাসিনা মরে গেল এই কাজ করবে না। তার এখন আকতি হলো যে আমি গত 15 বছর 15.5 বছর যে দেশটাকে তেল 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 করে ঘুরছি, আজকে এই অবস্থায় এনে এদের নির্বুদ্ধিতা, অদক্ষতা, অযোগ্যতার জন্য আজকে আমার দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকে গার্মেন্টসে যেভাবে অর্ডার ক্যান্সেল হচ্ছে, শিপমেন্ট ব্লক করে দেওয়া হচ্ছে, পোর্টে পড়ে আছে 10,000 কোটি টাকার গার্মেন্টস পরে আছে পোর্টে, স্টপ করে দিয়েছে গত 2 দিন আগের থেকে। সন্তানের পীড়া শুধু মাই অনুভব করতে পারে। আজকের বাংলাদেশটা শেখ হাসিনার জন্ম দেওয়া, শেখ হাসিনার তৈরি করা। সো শি আন্ডারস্ট্যান্ড দি পেইনস। আর কেউ বুঝতেছে না, বুঝবেও না, কারো কোনো রা নাই, কোনো শব্দ নাই, কি হচ্ছে কোনো সাজেশনও নাই এটা করো, কিন্তু সে তো তর পাইতেছে ওখানে। টাইম যদি স্টিক থাকে, কিছু না হয়, তাহলে তো আমার গার্মেন্টসের 12টা বাজবে। যাই হোক, কপালে কি আছে জানি না। রাজনীতি কি হবে আমার, সেটা হলো সেকেন্ডারি ইস্যু। প্রথমে আমার দেশ বাঁচতে হবে। আমার দেশ মানে কি, গার্মেন্টস হলো এখন আমার বডির, শরীরের ব্লাড। আমার ব্লাড সার্কুলেশন যদি না থাকে, এই দেশের অর্থনীতি বসে যাবে, শেষ হয়ে যাবে। আমরা তো ওই অবস্থায় নাই যে দিন আনি দিন খেয়ের মতো শেখ হাসিনা দেশটাকে রেখে যায়নি, যে কি আর হবে আমার। যে আমরা ছোটবেলায় যখন একদম মানে কি বলে মানে ভিখারির হারানোর কিছু নাই, তা আমরা তো ভিখারি না। আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, তখন আপনার যদি কোনো ধস নামে, এটার ব্যাপকতা অনেক বেশি, এটার ক্ষতি অনেক বেশি। একজন ভিখারির কোনো ক্ষতি নেই, তার কাছে ভিক্ষার নেই না বাটপাড়ার ভয় একটা কথা আছে না, তো তার তো কোনো সমস্যা নেই, তার তো গায়ে যতটুকু কাপড় আছে ওইটুকুই তার সব। আমাদের তো অবস্থাটা তা না।
আমাদের অবস্থা তো অনেক উন্নতি হয়েছে। আমরা তো খালি খালি শুধু শুধু বিশ্বের 35তম 34তম অর্থনীতি আমরা এইভাবে হইনি। তা আমরা যখন বড় হয়েছি, তা আমাদের ধাক্কা আসলে আমাদের বড় ধরনের ধাক্কা আসবে। এটা সহার ক্ষমতা আমাদের এখন নাই, এই ধাক্কার ক্ষমতা, কারণ সেই নেতৃত্ব নাই। নেতৃত্ব থাকতে হয়, দেশের প্রতি মায়া থাকতে হয়, মমতা থাকতে হয়, ফোরসাইটনেস থাকতে হয়, পরিকল্পনা থাকতে হয়, বাস্তবায়ন করার ক্যাপাসিটি থাকতে হয়। কিচ্ছু আছে এদের? কিছুই নেই। যাই হোক, তারপরেও আমি মনে প্রাণে চাইব, আমি এই আলোচনাগুলো করার আরেকটা উদ্দেশ্য হলো, যেহেতু সবাই অনেকে দেখে আমার এটা, সরকারি লেভেলে দেখে বা বিভিন্ন ইয়াতে দেখি, আমার এই সমালোচনা থেকে তারা যদি কোনোটা উপকৃত হয়, এটাই আমার জন্য অনেক কিছু। ওয়ে আউট যদি হয়, কোনো সোর্স যদি বের করতে পারে, চেষ্টা করে যে না, তারা ভুল পথে আছে, আর কি পথ আছে। কিন্তু আমার কথা হলো যে এই সমস্যা সে দেশটা উদ্ধার হোক, আগে তো দেশ বাঁচাতে হবে, তারপর আমরা রাজনীতি করব। এটাই শেখ হাসিনার নীতি। তার একটাই চিন্তা এখন, কিভাবে এখান থেকে বের হওয়া যায়। সে আসা না বসা পর্যন্ত আর কোনো নেতৃত্ব নাই, বিকল্প নেতৃত্ব নাই। এটা আমি অনেস্টলি বলতেছি। আমি আওয়ামী লীগ করি, আমি বঙ্গবন্ধুর অনুসারী, আমি শেখ হাসিনার মানে অনুসারী, আমি তার নেতৃত্বে কাজ করি। বিষয়টা ছয়ের আপন ঘট। আমি ওই আঙ্গিক থেকে আমি কথা বলছি না। আমি একজন দেশপ্রেমিক সাধারণ মানুষ হিসাবে আমার সকল বিবেচনায় যে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হইলো, আগেই তো ছিল, এখন নতুন যে আবার মরার উপরে খাড়ার গাটা বসলো, শেখ হাসিনা ছাড়া এখান থেকে বের করার কোনো রাস্তা নাই। কারণ শেখ হাসিনা এসব বসলে, কাউকে কোনো কমিটমেন্ট করলে তারা এটা অ্যাকনোলেজ করবে। ইয়েস, শি ইজ এ ওম্যান অফ কমিটমেন্ট, শি উইল প্রিজার্ভ হার কমিটমেন্ট। এটাই হলো বড় কথা। তার সে ক্যাপাসিটি আছে। ওনার তো ক্যাপাসিটি নেই। উনি সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। ওনাকে তো বিশ্বাসও করতেছে না। কিছু জঙ্গি উগ্রবাদী ছাড়া তো ওনার বন্ধু এই পৃথিবীতে কেউ নাই। সেটা হাওয়ায় চলতেছে, হাওয়ায় ভাসতেছে। একটা ফু দিলে উড়ে যাবে, কিন্তু ফু দিলে দেওয়াটাই বড় কথা না। বড় কথা হলো ফু দেওয়ার পরে যে সিচুয়েশনটা হবে, এটাকে ট্যাকেল করাটা হলো এখন বড় কথা। যাই হোক, এটা অন্য বিষয়। আপনারাও বিভিন্ন দিক থেকে দেখেন কিভাবে, তো আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া তার কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।